অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা এখন ফিল আপ চলছে, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। অন্নপূর্ণা যোজনার এই ফর্মটা ইংলিশে রয়েছে এবং ফিল আপও করবেন ইংলিশেই। ফিল আপ করার আগে মাথায় রাখতে হবে যে ফ্যামিলি কাকে বলে। ফ্যামিলি মানে হলো, বলা আছে এই ফর্মের শেষে, যারা একই সঙ্গে দলবদ্ধভাবে একটি বাড়িতে থাকেন এবং একই রান্নাঘর থেকে খাবার খান, অর্থাৎ আমরা চলতি কথায় যাকে বলি হাঁড়ি এক। তো এই হাঁড়ি এক যাদের, তারাই কিন্তু একটা ফ্যামিলি। সেটা হতে পারে যে এক ব্যক্তির 3 ছেলে এবং 3 ছেলেই বিবাহিত এবং আলাদা, তাহলে কিন্তু প্রত্যেকে আলাদা করে একটা ফ্যামিলি ধরতে হবে। বড় ছেলের একটা ফ্যামিলি, বড় ছেলে, তার স্ত্রী, তার সন্তান। মেজো ছেলে, তার স্ত্রী, সন্তান, সে তার স্ত্রী, সন্তান, এটা একটা ফ্যামিলি। এবং ছোট ছেলে, তার স্ত্রী এবং সন্তান, এটা একটা ফ্যামিলি। এবং বাবা মা যদি আলাদা থাকে তাহলে আরও একটা ফ্যামিলি। তাহলে প্রতি ফ্যামিলি পিছু কিন্তু একটি ফর্ম হবে। তাহলে ওখানে 4টি ফ্যামিলি, 4টি ফর্ম হবে। এখন এইটা মাথায় রেখে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। সেটা কিন্তু এক বাড়িতে তারা সবাই একত্রে বাস করলেও ধরে নিতে হবে সেখানে 4টি ফ্যামিলি আছে। এবারে দেখুন, প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলি কী হবে? যিনি প্রাপ্তবয়স্ক, বয়সে বড়, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় সেটা বাড়ির পুরুষ হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। অনেক ক্ষেত্রে বাড়ির মহিলাও কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হতে পারে, অর্থাৎ পরিবারের প্রধান। তার নামটা এইভাবে বড় হাতে ফিল আপ করতে হবে। এই যেমন এখানে লিখেছি অসীম কুমার দাস। এখানে যা কিছু লেখা আছে সব কিন্তু উদাহরণের জন্যে, আপনারা কিন্তু এটা দেখে দেখে লিখবেন না। আচ্ছা, তো এই নামটা বড় হাতের এইভাবে লিখতে হবে। 2 নম্বর বলছে ডেট অফ বার্থ, ঠিক তার জন্ম তারিখটা এইভাবে লিখতে হবে। সেটা দেখে নেবেন আধার কার্ড বা কোনটা দেখে, জন্ম সার্টিফিকেট বা ভোটার কার্ড যেখানে আছে ঠিক এইভাবে লিখবেন। প্রথমটা 2 সংখ্যা, তারপরটা 2 সংখ্যা, তারপরটা 4 সংখ্যা, মানে সালটা। এটা কিন্তু উদাহরণ, আপনার যেটা আছে সেটা লিখবেন। তারপরে জেন্ডার অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, যদি পুরুষ হয় পরিবারের প্রধান তাহলে এইভাবে টিক মারবেন, মেল, এম মানে মেল, এফ মানে ফিমেল, তাহলে মেলে টিক মারবেন। আর না হলে পরিবারের প্রধান যদি মহিলা হয়, মানে এখানে যদি মহিলার নাম হয় তাহলে এখানে এফে টিক মারবেন। এইবারে আসছে আধার কার্ড অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের আধার কার্ডটা দেখে দেখে এইভাবে 12 সংখ্যার আধার কার্ড লিখে ফেলবেন। তারপরে হাউস হোল্ড আইডি অফ ডিজিটাল রেশন কার্ড, এটা কিন্তু রেশন কার্ডের নাম্বার নয়। এইটা আপনারা একটা ওয়েবসাইট আছে খাদ্য দপ্তরের, সেই ওয়েবসাইট থেকে এটা পাবেন। এটার জন্য আপনাদের অনলাইনে বা সাইবার ক্যাফেতে গিয়ে তুলতে হবে। বাড়ি বসে করা যায় ফোন থেকে, কিন্তু সেটা অনেকেই করতে পারবেন না। তাই রেশন কার্ড নিয়ে আপনাকে চলে যেতে হবে, পরিবারের যিনি প্রধান তার রেশন কার্ডটা নিয়ে সাইবার ক্যাফে থেকে এই নাম্বারটা তুলে আনবেন, এনে এটা লিখবেন। এটা কিন্তু 10 সংখ্যার, এটা 10 সংখ্যার। আমার এখানে 6, 7, 8, 9, 10, আমি একটা উদাহরণ হিসেবে দেখালাম। এটা 10 সংখ্যার আইডি হয় এবং সবার ক্ষেত্রে কিন্তু এই ফ্যামিলি আইডি একই হয়, ওই জন্য রেশন কার্ডের নাম্বার লিখলে এটা হবে না। তারপর হচ্ছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ ওই ফ্যামিলিতে কজন থাকেন, ওই ফ্যামিলিতে কজন থাকেন। একটু ভুল হয়েছে এখানে, এটা এতগুলো সংখ্যা হয়ে গেছে। তো এটাকে আমাদের করতে হবে কি, ধরুন একটা ফ্যামিলিতে 3 জন থাকেন কি 4 জন থাকেন, তাহলে সেইভাবে লিখবেন 03 বা 04 বা যা কিছু। আমার এখানে যে ফ্যামিলিতে দেখানো আছে 4 দেখানো আছে, 4 জনের আমার উদাহরণ, তো এখানে লেখা উচিত 404 সংখ্যায়। এবারে আসছি অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, এবং এটা পার্মানেন্ট অ্যাড্রেস হবে কিন্তু। গ্রামের নাম, ভিলেজ দিয়ে পুরো ভিলেজের নাম লিখবেন, সব ইংলিশে। পোস্ট অফিস, পিএস, পোস্ট আর পিএস যদি এক হয় পিও প্লাস পিএস লিখে দেবেন। ডিস্ট্রিক্ট, পিনকোড। এবারে কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার, যে মোবাইলের সঙ্গে আধার সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন এখানে, ঠিক আছে। আধার কার্ড লিঙ্কড আছে যে মোবাইলের সঙ্গে, অর্থাৎ আধার কার্ডের যে মোবাইলটা নাম্বারটা যোগ করা আছে। এবার বলছে নেম। এইবার দেখুন এইখানে আমাদের ডিটেলসটা দিতে হবে ফ্যামিলির, এবং এখানে যে সিকোয়েন্সে দেবেন মানে যেভাবে দেবেন পরবর্তী যে পেজগুলো আছে সেখানেও কিন্তু সেইভাবে মেনটেন করতে হবে। যেমন হেড অফ দ্য ফ্যামিলি নাম লিখলাম, পাশে কি লেখা আছে, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, তাই হেড অফ দ্য ফ্যামিলি তো পুরুষ, তাহলে তিনি এখানে ইয়েস দেবেন না। মেম্বার 1 ওনার স্ত্রী মিনতি দাস, ওনার ডেট অফ বার্থ লিখলাম, জেন্ডার লিখলাম ফিমেল, আর মেল হলে লিখব মেল। রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি কে হন, উনি হচ্ছেন ওয়াইফ, এবং উনিও দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত নয় বয়সের কারণে। আধার নাম্বার দিয়ে দিলাম,
মেম্বার 2 ওনার মেয়ে রমা দাস, এনার বয়স অনুসারে ইনি কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তাহলে এনার টিক মারব এবং এনার এই ডিটেলসগুলো লিখব। জেন্ডার রিলেশন হচ্ছে ডটার, পুত্র হলে সান, আর পুত্রবধূ হলে ডটার ইন ল, এইভাবে লিখব। আচ্ছা, মেম্বার 3 একটা বাচ্চা ছেলে অভিক দাস, এ কিন্তু 10 বছর বয়স, 10 বছর 11 বছর বয়স হিসেবে ধরেছে, এগুলো উদাহরণ। তো এও কিন্তু ইয়েস হবে না, শুধু একজনই এখানে অ্যাপ্লাই করছেন। এরকম যদি পরিবারে দুজন থাকেন তাহলে দুজন অ্যাপ্লাই, যদি নতুন কেউ মনে করেন যে হয়েছে তাহলে তারও এখানে ইয়েস মারবেন, না হলে কিন্তু নয়। হয়ে গেল। এবারে দেখুন পরের পেজে 2 নম্বর পেজে আসছি। 2 নম্বর পেজে যেহেতু আমার আর সদস্য সংখ্যা নেই, এগুলো ফাঁকা যাচ্ছে। তারপরে বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস মানে প্রত্যেক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, প্রত্যেক সদস্যের। যদি থাকে দেবেন, যদি না থাকে দিতে পারবেন না। তো প্রথমে কি করবেন, হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের নামটা লিখবেন এখানে। ধরুন স্টেট ব্যাংক, তাহলে লিখবেন এসবিআই বা পুরোটা লিখে দিতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা পুরো লিখে দেবেন দেখে। আইএফএসসি কোডটাও ব্যাংকেই আছে, ব্যাংকে SBIN এরম দিয়ে শুরু হয়, তারপরে 0 1 2 3 4 যেটা থাকবে, আমি একটা উদাহরণ হিসেবে দিলাম। হ্যাঁ, এখানে 1 2 3 4 5 6 7 8 9 0 এই যে অ্যাকাউন্ট নাম্বার আছে, এটা হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেল। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেয়ারফুলি লিখতে হবে, প্রত্যেকটা সংখ্যা যখন যা লিখবেন কেয়ারফুলি লিখবেন, মনোযোগ সহকারে লিখবেন। যদি ভুল হয় কিন্তু আপনার ফর্ম বাতিল হতে পারে বা টাকা নাও ঢুকতে পারে। এবার মেম্বার 1 ব্যাংক, মেম্বার 1 কে ছিল আগে, ওই যে মিনতি দাস, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেগুলো লিখবেন। এইবার মেম্বার 2 ছিল রমা দাস, ওনাদের মেয়ে এবং উনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন। এবার ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন সেটা কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। অন্যদের ডিবিটি লিঙ্ক থাকলো কি থাকলো না বড় ব্যাপার নয়, কিন্তু যারা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করবেন তাদের ডিবিটি লিঙ্কওয়ালা ব্যাঙ্ক যদি আপনি এখানে না দেন টাকা ঢুকবে না। তখন আপনি কিন্তু কোনো, এবং সেই ব্যাঙ্কটা চালু থাকতে হবে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট সব কিছু KYC করা থাকতে হবে, সব কিছু ঠিকঠাক থাকতে হবে যাদের জন্য অন্নপূর্ণা যোজনা করবেন। মানে এখানে যে এই যে মেম্বার 1 2 সেটা কিন্তু প্রথমে যারা প্রথম পৃষ্ঠায় আমি যাদের মেম্বার 1 2 লিখেছি সেই সিকোয়েন্সই কিন্তু এখানে মেনটেন করতে হবে। তবে এখানে দেখুন নাম লিখতে হবে না আর বারবার, তাদের নামটা বারবার লিখতে হবে না, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখতে হবে, ব্যাংকের নাম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। এখানে মেম্বার 1 মানে প্রথম পৃষ্ঠায় যাকে মেম্বার 1, প্রথম পৃষ্ঠায় যাকে মেম্বার 2, এইভাবে। এরপরে আসছে এপিক ডিটেলস। এপিক মানে ভোটার কার্ডের ডিটেলস, ভোটার কার্ডের নাম্বারটা পুরো লিখবেন, ভোটার কার্ড দেখে ইংলিশে যা আছে। এসি মানে কি, কোন বিধানসভার অন্তর্গত। আমাদের হলে লিখবেন বসিরহাট 124, বসিরহাট দক্ষিণ, এইটা হচ্ছে আমাদের এসি, এইটা আমাদের এসি। আর পার্ট কি, পার্ট হচ্ছে 236। তাহলে এইখানে সব লিখে দেবেন প্রত্যেকের ক্ষেত্রে, ঠিক আছে, এসি এবং পার্ট। আচ্ছা, এইবারে দেখুন এটা কিন্তু আমি পাশে লিখলাম, আপনারা কিন্তু এখানে লিখবেন প্রত্যেকের। এবারে আসছি 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে ওই এসি এই পর্যন্ত ভোটারের কার্ডের বিবরণ, তারপর আছে ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরির এই পরিবার। ইউআর মানে জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএস মানে হচ্ছে বিশেষ আর্থিকভাবে দুর্বল ক্যাটাগরি। কিন্তু এইটার জন্যে কিন্তু আপনার সার্টিফিকেট থাকতে হবে, এটার জন্যে সার্টিফিকেট থাকতে হবে, যেটা এসডি অফিস থেকে দেয়, না হলে এটা টিক দেওয়া যাবে না। আর যদি এসসি হয় বা এসটি হয় বা ওবিসি হয় টিক দেবেন। এবং এসসি এসটি ওবিসি আর এই 1 2 3 4 যদি হয় তাহলে তার সার্টিফিকেটের জেরক্স দিতে হবে, শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির টিক মারলে দিতে হবে না। এইবারে আসুন রেশন কার্ডের ডিটেলস। ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড? হ্যাঁ, ডিজিটাল রেশন কার্ড এখন সবারই আছে, ইয়েস মেরে দেবেন। ইফ ইয়েস ইন্ডিকেট টাইপ, ওই রেশন কার্ডের টাইপটা আছে, অনেকের PHH, অনেকের অন্তোদয়, এ মানে অন্তোদয়, অনেকের SPHH, অনেকে RKSY 1, RKSY 2, সেই অনুসারে দেবেন, টিক মারবেন। একাধিকও হতে পারে, একই পরিবার 2 রকম 3 রকম কার্ড হতে পারে, তাহলে সেই কার্ডও টিক মেরে দেবেন। এইবারে দেখুন আসছে ওয়েদার ফ্যামিলি ইজ লিফটিং মান্থলি রেশন, মানে মাসে রেশন তোলে কি না। সাধারণত তুললে ইয়েস, না তুললে না। অ্যাসেট মানে কি, আপনার সম্পদ কী কী আছে বাড়িতে, সম্পত্তি। হাউজের সাইজ, ডাজ ইওর হাউস হ্যাভ
3 or more পাক্কা রুম, মানে আপনার বাড়ি থেকে 3টে কি তার বেশি পাকা বাড়ি আছে, পাকা ঘর আছে? যদি হ্যাঁ হয় ইয়েস লিখবেন, না হলে না লিখবেন। 3 বা তার বেশি পাকা ঘর। আচ্ছা, এবারে একটা কথা বলি। একটা বাড়িতে দেখা যাচ্ছে যে 4টে ফ্যামিলি থাকে এবং তাদের 6-7টা ঘর, কিন্তু প্রত্যেক ফ্যামিলির যখন আমি পূরণ করছি, সে যদি লেখে 6-7টা ঘর, তাহলে তো সে বেশি লিখে ফেললো। সে ইউজ করে 2টো ঘর কি একটা ঘর, সে কেন লিখবে 3টের বেশি? সে কিন্তু লিখবে না। একই বাড়িতে যদি 4টে ফ্যামিলি বাস করে এবং প্রত্যেক ফ্যামিলি যদি একটা করে বা 2টো করে ঘর ইউজ করে, তাহলে সেই সংখ্যাটাই লিখবে, সে সমগ্রটা লিখবে না। এবার বলছে হোয়েদার ইওর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড। হ্যাঁ, এটা ল্যান্ড মানে পুরো ফ্যামিলির। হ্যাঁ, নালে বাড়িটা কোথায় আছে? নিজের বাড়ি তো ল্যান্ডেই আছে, ল্যান্ডের ওপরে ছাড়া তো বাড়ি থাকবে কোথায়? তাহলে নিজের বাড়ি যে ল্যান্ডে আছে প্লাস অন্য কোনো জমি জায়গা যদি থাকে, সব কিছু ধরতে হবে, ইয়েস লিখবেন। এবার বলছে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি। দেখুন এই জায়গাটায় এসে কি করতে হবে, এখন ওই যে বললাম এক ব্যক্তির 4 ছেলে, তার জমি আছে হয়তো 8 কাঠা জমি আছে টোটাল সেই বাবার নামে, ছেলে হচ্ছে 4 জন, এখনও জমি জমা ভাগ বাটোয়ারা হয়নি। তাহলে কি হবে? উত্তরাধিকার সূত্রে উনি যখন মারা যাবেন তখন তো ওই জমি ভাগ বাটোয়ারা হবে একদম সমান। 8 কাঠা জমি 4 ভাগ হবে, 2 কাঠা করে পাবে। তাহলে সেই 2 কাঠাটা আগের থেকে ধরে নিয়ে লিখতে হবে, যতই তিনি এখন ভাগ বাটোয়ারা না করে দিয়ে যাক। ভাগে যেটুকু পাওনা হয় সেটুকু ভেবে নিয়েই লিখতে হবে, এবং সেটা লিখতে হবে ডেসিমেলে। ডেসিমেল মানে কি? শতকে। এই যে দেখুন পাশে লেখা আছে 1.65 শতক মানে 1 কাঠা, যত কাঠা ইন্টু 1.65। এর জন্য আপনাকে কাগজপত্র দিতে হবে। কাগজপত্র কি? কাগজপত্র হলো জমির পর্চা দিতে পারেন, বা জমির মিউটেশন সার্টিফিকেট, বা খাজনা জমা দেওয়ার রসিদ, হ্যাঁ, বা বিএলআর অফিসের রেকর্ড, এগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, জেরক্স দিতে হবে। এবার বলছে ভেহিকেলস। ভেহিকেলস মানে গাড়ি আছে কিনা, 4 চাকার গাড়ি যদি থাকে এবং সেই গাড়ি যদি নিজের প্রয়োজনে ব্যবহার করে, মানে সেই গাড়ি দিয়ে যে নিজের আয় করে, অনেকে গাড়ি চালিয়ে আয় করে, সেরকম নয়, নিজের বিলাসিতার জন্য যে গাড়ি ব্যবহার করে সেটা যদি থাকে, ইএস লিখে সেই গাড়ির ভেহিকেল নাম্বারটা লিখতে হবে। ওটা গাড়ির ব্লু বুকে আছে, এবং রেজিস্ট্রেশন নাম্বারও লিখতে হবে, সব ব্লু বুকে আছে, এবং ব্লু বুকের জেরক্সটাও দিয়ে দিতে হবে। আচ্ছা, স্ট্যাটাস অফ হেলথ ইন্স্যুরেন্স, কোনো ইন্স্যুরেন্স আছে কি না। দেখুন অনেকেরই ইন্স্যুরেন্স থাকে, বেসরকারি ইন্স্যুরেন্স থাকে, আবার অনেকের স্বাস্থ্যসাথী কার্ড থাকে। এই স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে, তাহলে যদি প্রথমত দেখুন স্বাস্থ্যসাথী কার্ডও নেই বা কোনো ইন্স্যুরেন্স নেই, তাহলে নো করে দিন, মিটে গেল ঝামেলা, আর আপনার কোনো সমস্যা নেই। কিন্তু যদি ইয়েস করেন হ্যাঁ আছে, তখন প্রত্যেকের ডিটেলস দিতে হবে। দেখুন হেড অফ দ্য ফ্যামিলি, স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু একমাত্র গভর্নমেন্ট, এবং এর কোনো প্রিমিয়াম হয় না, মানে বছরে বছরে কোনো প্রিমিয়াম দিতে হয় না। এটা একটা 5 লাখ টাকার একটা সাম অ্যাসিওর্ড হয়। তাহলে ধরুন স্বাস্থ্যসাথী কার্ডটা সাধারণত বাড়ির মহিলার নামে হয়। এই 2 নম্বরে ছিল ধরুন এক মহিলা মেম্বার 1, মেম্বার 1-এ দেখুন মিনতি দাসের নামে ওই কার্ডটা রয়েছে। ওই কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত আছে কে? বাড়ির পুরুষটা, তার মেয়ে আর তার ছেলে অন্তর্ভুক্ত আছে। তাহলে ওর ডিটেলসটা এখানে লিখবেন গভর্নমেন্ট। এখানে প্রিমিয়ামটা যদি স্বাস্থ্যসাথী কার্ড হয় তাহলে নীল লিখবেন, নীল, NIL, নীল, কারণ স্বাস্থ্যসাথী কার্ডে আমরা কোনো প্রিমিয়াম দিই না। সাম অ্যাসিওর্ডে 5 লাখ লিখবেন, এই যে পুরো 5 লাখটা লিখে দেবেন। আর যারা অন্তর্ভুক্ত আছে, হেড অফ দ্য ফ্যামিলি অন্তর্ভুক্ত আছে, গভর্নমেন্ট টিক দিয়ে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই কথাটা লিখে দেবেন, ইনক্লুডেড উইথ মেম্বার 1, অর্থাৎ মেম্বার 1-এর সঙ্গে যুক্ত আছে, মেম্বার 2ও তাই, মেম্বার 3 তাই। এবার যদি প্রাইভেট থাকে তাহলে প্রাইভেটেও টিক মারবেন। প্রাইভেট মানে অন্যান্য, যেখানে আমরা টাকা দিয়ে আমাদের ইন্স্যুরেন্স কিনতে হয়, এবং সেক্ষেত্রে প্রিমিয়ামটা বছরে এখানে লিখে দিতে হবে। হ্যাঁ, এই নীলের পাশেই লিখে দেবেন প্লাস চিহ্ন দিয়ে, যেই আবার সাম অ্যাসিওর্ড কত সেটাও আপনার দেখে, আপনার ডকুমেন্টস দেখে লিখবেন, এবং সেগুলো জেরক্স দিতে পারেন, নাও পারেন। এবার আসছি 4 নম্বর পেজে। 4 নম্বর পেজে শুরুতেই এবার 4 নম্বরে আছে ইনকাম আর প্রফেশন। বলছে ডাজ এনি মেম্বার পে ইনকাম ট্যাক্স, কোনো বা প্রফেশনাল ট্যাক্স। দেখুন ইনকাম ট্যাক্স যে কেউ দিতে পারে, আর প্রফেশনাল ট্যাক্সটা কারা দেয়? সাধারণত সরকারি চাকরি করে যারা। তাহলে এরকম কেস হলে আপনি ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। ইনকাম ট্যাক্স কিন্তু খুব, মানে অনেক বেশি আয় করলে তবে ইনকাম ট্যাক্স দিতে হয়, 12 লাখ টাকার বেশি বছরে। যদি সেরকম না হয় তাহলে ইনকাম ট্যাক্স ফাইল করতে হয় সেক্ষেত্রে।
তাহলে সেসব না হলে নো, আর হলে ইয়েস। প্যান কার্ডের ডিটেলসটা দিয়ে দেবেন, প্যান কার্ড যার যা থাকবে এখানে ইয়েস লিখে দিন। আর হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ডের নাম্বার দিয়ে দিন, হেড অফ দ্য ফ্যামিলি নাম লিখুন, আর প্যান কার্ডের নাম্বারটা লিখুন। এইভাবে মেম্বার ওয়ানের যদি থাকে লিখুন, নাম লিখুন, মানে ফ্যামিলির মেম্বারের নাম লিখুন, প্যান কার্ডের নাম লিখুন, সেটাই বলতে চাইছে। তারপরে কি আছে, নেচার অফ এমপ্লয়মেন্ট, এখানটা একটুখানি বুঝে নেওয়ার দরকার। নেচার অফ এমপ্লয়মেন্ট কী ধরনের পেশার সঙ্গে নিযুক্ত। দেখুন, হেড অফ দ্য ফ্যামিলি নাম হেড অফ দ্য ফ্যামিলি নাম লিখুন, লিখে যদি তিনি গভর্নমেন্টের কাজ করেন গভর্নমেন্ট সেক্টর, আর যদি স্যালারিড ইন প্রাইভেট অর্থাৎ প্রাইভেটে স্যালারি পায় মাসে মাসে, তাহলে এখানে, আর ফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড অর্থাৎ নিজে নিজে মানে বিজনেস যদি হয় তাহলে এইটা মানে ব্যবসা। তারপর হচ্ছে ইনফর্মাল সেক্টর মানে মজদুর, ছুতোর মিস্ত্রি, এইসব ধরনের কাজ করে যারা খান, হ্যাঁ, রাজমিস্ত্রি, তারা এই ইনফর্মাল সেক্টর। আর মাইগ্রেন্ট লেবার অর্থাৎ পরিযায়ী শ্রমিক, অন্য রাজ্যে চলে গেছে, তারা এইটা। আর আনএমপ্লয়েড যারা বেকার, তারা এটা। এখন দেখুন, গৃহবধূ হলে আনএমপ্লয়েড লিখুন, শিশু হলে আদার্স লিখে দিন এবং ব্র্যাকেটে মাইনর লিখে দিন। কারণ মেম্বার ওয়ানের নাম লিখে এটা করতে হবে, মেম্বার 2 এর নাম লিখে এটা করতে হবে, মেম্বার 3 নাম লিখেও এটা করতে হবে, ঠিক আছে। এই জায়গায় ডান দিকে দেখুন লেখা আছে যে তিনি যে পেশায় আছেন সেটার একটা তথ্য যদি পাওয়া যায় দিতে, বা কোনো ডকুমেন্টস যদি কোনো পাওয়া যায় দিতে, যে পেশায় তিনি নিযুক্ত, যেটায় টিক মারল। আর যদি না পাওয়া যায় তাহলে সেলফ ডিক্লারেশন অর্থাৎ একটা কাগজে লিখে দেবেন যে আমি অমুক, আমার নামেই, আমার পিতার নামেই, আমি এই কাজে নিযুক্ত বলে তলায় সই করে দেবেন একটা সাদা কাগজে, এবং এটা ডকুমেন্টস হিসেবে দেবেন। নম্বর পেজে রয়েছে নাম্বার অফ লিটারেট অ্যাডাল্ট অর্থাৎ শিক্ষিত অশিক্ষিত কজন আছেন। এখানে কিন্তু বাচ্চাকে ধরবেন না, এটা অ্যাডাল্ট মানে হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক 18 বছর বেশি, কতজন সদস্য আছে সেই সংখ্যাটা লিখতে হবে, 2 জন কি 3 জন। লিটারেট মানে শিক্ষিত, ইলিটারেট মানে অশিক্ষিত। শিশুরা বাদে, দেখুন লেখা আছে শিশুরা বাদে, এবং ডিটেলসটা দিতে হবে। পরিবারের প্রধান নাম লিখুন, লিটারেট হলে দাগ মারুন, হায়েস্ট কোয়ালিফিকেশান লিখুন। হায়েস্ট কোয়ালিফিকেশান দেখুন, হায়েস্ট কোয়ালিফিকেশান মোটামুটি শিক্ষিত ধরলে আমরা মাধ্যমিক ধরি, যদি অষ্টম শ্রেণী পাস হয় তাহলে অষ্টম শ্রেণী লিখবেন, ঠিক আছে, অষ্টম শ্রেণী। তার নিচে কি করে আমরা স্বাক্ষর ধরতে পারি, শিক্ষিত ব্যাপারটা, হ্যাঁ, লিটারেট মানে স্বাক্ষর, তাহলে আপনারা ক্লাস 4 পাস হলেও এখান থেকে লিখতে পারছেন। ক্লাস 4, ক্লাস 8, মাধ্যমিক, তারপরে এইচএস, তারপর গ্র্যাজুয়েট, তারপরে পোস্ট গ্র্যাজুয়েট মানে এমএ লিখে দিতে পারেন। এরকমই প্রত্যেকে লিখবেন। আর যে শিশুটাই বাচ্চা তার ক্ষেত্রে তো কোনো কিছু আসবে না, এখানে তাকে লিটারেট কিছুই ধরা উচিত নয়। তো আপনারা সেই শিশুটির নাম এখানে লিখে, ধরুন মেম্বার 3-তে শিশুটি আছে, সেই শিশুটির নাম লিখে এখানে লিখে দিতে পারেন মাইনর, তাহলে বুঝতে পারবে যে এর তো লিটারেট হওয়ার ব্যাপারই নেই। মাইনর কথাটা লিখে দেবেন, মাইনর, MINOR, মানে হচ্ছে মানে কম বয়সী, অতএব বুঝে যাবে যে ওর দেওয়ার দরকার নেই। এবারে দেখছি 6 নম্বর পাতা, এবারে আসবো 6 নম্বর পাতা। 6 নম্বর পাতায় ইজ এনি মেম্বার এ ফর্মার অর কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, অর্থাৎ কেউ পরিবারে MLA MP কাউন্সিলর আছে কিনা, দেখবেন ম্যাক্সিমামই নেই, অতএব নো করে যাবেন। আর হলে ইয়েস দিয়ে তার ডিটেলস দিতে হবে, এটা নো করে যাবেন, সবারই প্রায় মনে হয় এই ব্যাপারটা থাকবে না। ইজ এনি মেম্বারে গভর্নমেন্ট পেনশনার, অর্থাৎ গভর্নমেন্ট চাকরি করে অবসর নিয়েছেন এবং পেনশন পান কেউ আছে, তাহলে ইয়েস লিখে সেই মেম্বার নম্বর লিখতে হবে, অর্থাৎ এর আগে যে নম্বর মেম্বার 1, মেম্বার 2 না HOF, যদি হেড অফ দ্য ফ্যামিলি হয় তাহলে HOF, আর যদি মেম্বার 1, 2 বা 3-র মধ্যে একজন হয় তাহলে সেইটা লিখে দিতে, মেম্বার 1, 2, 3 লিখে নামটা লিখে দেবেন। এবার যদি হয় তার পেনশন স্লিপটা জেরক্স করে এর সঙ্গে জুড়তে হবে। এবার বলছে কোনো মেম্বার রেজিস্টার্ড আন্ডার GST, দেখুন GST কাদের থাকে, যারা ব্যবসা করে, প্রচুর বড় ব্যবসা, তাদের GST থাকে। সেই GSTতে যদি নিবন্ধন করা থাকে, রেজিস্টার করা থাকে, তাহলে ইয়েস লিখবেন, না হলে নো। GSTIN নাম্বারটা সেক্ষেত্রে লিখতে হবে। এটা কিন্তু অনেকে থাকে না, যারা বড় বড় ব্যবসা করে তাদের থাকে। আচ্ছা, এরপরে আমরা
টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকামে আসবো। এখানে ওই যে পরিবারটা আপনারা দিলেন এতক্ষণ, যে পরিবারটা, সেই পরিবারের 1 মাসের আয় গুণ 12 দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে লিখবেন, এবং কোনো তথ্য গোপন করবেন না। সবচেয়ে বড় কথা, কোনো তথ্য গোপন করবেন না, পরবর্তীকালে যদি এনকোয়ারি হয় সেটা কিন্তু আপনাদের বিরুদ্ধে চলে যেতে পারে। আচ্ছা, এবার বলছে আদার আইডেন্টিটি ডকুমেন্টস, সিএতে অ্যাপ্লিকেশন করেছে কিনা। দেখুন, এটা অনেকের ক্ষেত্রেই হবে না, এগুলো নট অ্যাপ্লিকেবল করে দেবেন, নট অ্যাপ্লিকেবল। সিএতে যারা আবেদন করেনি সব নট অ্যাপ্লিকেবল করে বেরিয়ে যাবেন, আর কিচ্ছু করতে হবে না, যে কটা মেম্বার আছে নট অ্যাপ্লিকেবল। দেখুন আমি এখানে করে দিয়েছি আদার্স লাইক কেসিসি, এই পয়েন্টটা আসছি, এটা পেজ নাম্বার পেজ 7। আদার্স লাইক কেসিসি এআরডি, এটা এক ধরনের কার্ড, কিষাণ মজদুর কার্ড বা যারা বিড়ি শ্রমিক আছে তাদের কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এইগুলো থাকলে এগুলো লিখবেন। যদি পরিবারে কারো কিছু না থাকে তাহলে এরকম দাগ দিয়ে এনে লিখে ছেড়ে দেবেন, নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা কি আসছে, ইফ ডিলিটেড ইন এসআইআর 2026, এটা এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক। এটা অনেকেরই আছে যে 2026-এর লাস্ট যে 9/4 এপ্রিল মাসের 9 তারিখে যে লিস্ট বেরিয়েছিল সেখানে অনেকে ডিলিট হয়ে গেছে। সেই ডিলিট হয়ে গেলে কি করতে হবে, ওটা নট যদি থাকে তাহলে লিখতে হবে যে কোন মেম্বারটা ডিলিট হয়েছে, ঠিক আছে। তো যদি এসআইআরে ডিলিট হয় তো কে ডিলিট হলো সেই মেম্বারটার লিখতে হবে। আর যে আর এইচওএফ হয়তো ডিলিট হয়নি তাহলে নট অ্যাপ্লিকেবল, মেম্বার 1 হয়তো ডিলিট হয়নি তাহলে নট অ্যাপ্লিকেবল, মেম্বার 2 হয়তো ডিলিট হয়েছে, সেক্ষেত্রে সে কি ট্রাইব্যুনাল করেছে, যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে তাহলে ইয়েস করে এখানে ডিটেলস কি লিখবেন, ওই যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে সেটা একটা কপি বেরিয়েছিল নেট থেকে, ডাউনলোডের কপি, তার মাথায় একটা নাম্বার লেখা আছে, এই নাম্বারটা এখানে লিখে দেবেন, আর কিছুই না। আর যদি এসব এসআইআর ডিলিটের ব্যাপার না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবলগুলো টিক মেরে দেবেন, নট অ্যাপ্লিকেবল। শুধুমাত্র এটা কাদের জন্যে, যে বাড়িতে এরকম ডিলিটের ব্যাপারই নেই তারাও এরকম পুরো দাগ দিয়ে, এই যে আগে পৃষ্ঠায় দাগ দিয়ে এনে লিখলাম, এনে লিখে দেবেন। এবার আসুন 8 নম্বর পেজ। 8 নম্বর পেজে এফ দাগ বলছে, এফের 1, ডিটেলস অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি। এবারে বাচ্চাদের কথা, ওই যে একদম প্রথম পেজে লাস্টে ছিল বোধহয় মেম্বার 2 অথবা 3 অভিক দাস, তার নামটা লিখতে হবে, যে স্কুলে পড়ে। এখানটায় কাদের কথা বলবেন, যে স্কুলে পড়ে। বাড়িতে যদি এরকম বাচ্চা থাকে তাহলে লিখবেন, আর যদি বাড়িতে এরকম কোনো বাচ্চা না থাকে তাহলে এটা পুরো দাগ দিয়ে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। গ্রেড 5 মানে কোন ক্লাসে, গ্রেড মানে কোন ক্লাসে পড়ে, স্কুলের নাম লিখবেন। টাইপ, সাধারণত সরকারি স্কুলে পড়লে এইটা দাগ দেবেন, আর বেসরকারি স্কুলে পড়লে প্রাইভেট, আর মাদ্রাসায় পড়লে এইগুলো। আর আদার্স অনেকে এসএসকে, এমএসকে, আইসিডি স্কুলে পড়ে, সেগুলো এখানে লিখে দেবেন। হয়ে গেল, এটা বাচ্চাদের ব্যাপার। এইবারে দেখুন তলার দিকে আছে চিলড্রেন্স ভ্যাকসিনেশন। এই বাচ্চাটা, যে বাচ্চাটার কথা বললেন, সেই বাচ্চাটার যদি ভ্যাকসিনেশন হয়ে থাকে তাহলে ইয়েস, এবং সেই ভ্যাকসিন কার্ড, সরকারি কার্ড, তার জেরক্স দিতে হবে। আর যদি না হয়ে থাকে তাহলে সেটাও লিখতে হবে। দেখুন এই যে নট ভ্যাকসিনেটেড, এবার যদি এইটা লেখেন, বলেছে ইফ নো লাস্ট ভ্যাকসিনেশন ডেট, রিজন ফর স্কিপ, অর্থাৎ কেন দেওয়া হলো না সেই কারণটা এখানে লিখতে হবে, যে কেন আপনারা ছেড়ে দিলেন দেওয়া। কারণ এটা ফ্যামিলি ডাটা, এটা ইম্পর্টেন্ট, যে শিশুটার ভ্যাকসিনেশন কেন হয়নি। তো যাই হোক, এটা এইভাবে করবেন। 1-2 বাচ্চার এরকম হবে, 2 বাচ্চা, পরিবারে 2 কি 3 বাচ্চা থাকলে এইভাবে চাইল্ড 1, 2 নাম লিখে প্রত্যেকের পাশে কিন্তু নাম লিখতে হবে। এবার বলছে বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিম, কোনো গভর্নমেন্ট স্কিমে আপনি বেনিফিট পাচ্ছে কিনা, এবং সেটা ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে, সেইটা এখানে লিখতে হবে। দেখুন, পরিবারের প্রধান সে কি পাচ্ছে, কোনো কি আছে পেতে পারে মানুষ, ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, PMUY মানে উজ্জ্বলা গ্যাস, ডিবিটিএল মানে আমরা গ্যাসের যে ভর্তুকি পাই না 20 টাকা করে, সেটা কিন্তু উজ্জ্বলা নয়, অনেকেই আমরা গ্যাসে 10-15 টাকা 20 টাকা ভর্তুকি পাই, সেটার নাম হচ্ছে ডিবিটিএল। অনেকে বাড়িতে কন্যাশ্রী পেতে পারে, শিক্ষাশ্রী পেতে পারে, ঐক্যশ্রী পেতে পারে, তরুণের স্বপ্ন, মোবাইল কেনার টাকা, এসব পেতে পারে। তাহলে যে পায় সেগুলো সেখানে লিখতে হবে। পরিবারের প্রধান হয়তো পায় এই স্কিমে, কোন স্কিমের আন্ডারে পায় সেই স্কিমের নামগুলো লিখতে হবে। এই যে পাশে লিখে দিয়েছে, এই স্কিমের নাম লিখবেন, কোনটার আন্ডারে পায়, 1-2 করে, যদি একটা পায় তাহলে একটা লিখবেন, 2 পেলে 2 নম্বরে লিখবেন, এইরকমভাবে লিখে দেবেন। আর যদি না পায় তাহলে নোতে টিক করলেই তো আর এগুলো লেখার প্রয়োজন পড়বে না। এইভাবে প্রত্যেক সদস্যের লিখতে হবে, হয় ইয়েস না হলে নো। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, 10 নম্বর পাতা। এটা হয়ে যাবার পরে
দেখুন এই যে 2 দাগে ইফ এক্সক্লুডেড রিজনস হয়, এইসবগুলো আপনার লেখার দরকার নেই, এটা এনে করে দেবেন। ডিক্লারেশন, এই জায়গায় এসে পরিবারের যে প্রধান তিনি এখানে সই করবেন বা টিপছাপ দেবেন, দিয়ে এখানে এগ্রিতে টিক মারবেন, মেরে বিএলওকে এফআইওকে, যিনি আপনার বাড়ি যাবেন, এফআইও মানে হচ্ছে ফিল্ড ইমপ্লিমেন্টেশন অফিসার, তার কাছে দিয়ে দেবেন। এবং এর সঙ্গে কী কী জেরক্স দেবেন আমি একটা তালিকা দিয়ে দিচ্ছি, সেই তালিকা অনুসারে সব জেরক্সগুলো দিয়ে দেবেন।